সম্মানিত মজলুম জনতা মৌলানা মামুনুল হক। আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে মৌলানা মামুনুল হককে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমাদের কাঙ্ক্ষিত আজকের সমাবেশের প্রধান অতিথি সারা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মজলুম জনতা আল্লামা মামুনুল হক আমাদের রাজ্যে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের এই সমাবেশের পক্ষ থেকে হুজুরকে মুবারকবাদ জানাই। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা চাই আপনারা সুশৃঙ্খলতার সাথে আমাদের সমাবেশকে শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত করবেন। প্রিয় উপস্থিতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। বক্তব্য রাখবেন মাওলানা জালালউদ্দিন আহমদ। বাংলাদেশ খেলাফত মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক উপস্থিত রয়েছেন। আমরা সবাই জানি ফ্যাসিস্ট দুনিয়া ঘুমন্ত মানুষ গুলির উপরে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনী গুলি করে পাখির মতো হত্যা করেছিল আমাদেরকে এবং হাজার হাজার মানুষকে তারা আহত করে। আজকে আমার অনেক সন্তানের চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, হাজার হাজার মানুষ বন্ধ করে জীবন যাপন করতেছে। এমনিভাবে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে খুনি হাসিনার সরকার দেশের ওলামায়ে কেরামকে কারা কারা বন্ধ করেছিল। ওই সময় আমাদের প্রায় 30 জন লোককে এই খুনি হাসিনা হত্যা করেছিল। সর্বশেষ 2024 সালে জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে এই অভ্যুত্থান ঠেকানোর জন্য খুনি হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ঢাকার মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে
একটি গণকবর দেওয়া হয়েছে। ওই কবরস্থানে কয়েকশো মানুষকে রাতে রাতে এই খুনি হাসিনা জানালা ব্যতীত কাফন ব্যতীত গণকবর দিয়েছে। তাই আজকে আমি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের কাছে দাবি করতেছি, ওই খুনি হাসিনাকে ভারত থেকে আনতে হবে এবং খুনি হাসিনা এবং দূষণদের বিচারের কাজ করে যারা করতে হবে। আমরা খুনি হাসিনা সহ তার দূষণদের ফাঁসি চাই। সর্বশেষ কথা, আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে খুন খাওয়া থাকবে না, যেখানে কোন অত্যাচার খুন থাকবে না, কোন সুদ থাকবে না, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা গড়তে চাই। এই জন্য দরকার ইসলামী সরকার, এই জন্য দরকার ইসলামী সরকার। তাই আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আপনারা কাজ করতে হবে। তাই এই কাঙ্গালের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজকে প্রতিটি উপযোগ দিলে ইরানে মজবুত করে কাজ করতে হবে, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, মাওলানা মামুনুল হক জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সমাবেশের মধ্যমণি সারা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মজলুম জনতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। প্রিয় সাংবাদিক সাথী বন্ধুগণ, আমরা আমাদের সমাবেশে এগিয়ে রাখতে শেষ করতে বলছি। আমরা আপনাদের মাঝে একটি দাবি উত্থাপন করতে চাই এবং আপনাদের কাছ থেকে যে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি রাখছি। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লামা মামুনুল হক তিনি শুধু এক ব্যক্তি নয়, তিনি এক ইতিহাস। মাওলানা হক বাংলাদেশের মাওলানা মুহাদ্দিস, তিনি বাংলাদেশের আপামর জনতার মধ্যমান এবং নেতা। আল্লামা মামুনুল হকের একজন মাওলানা হওয়ার পাশাপাশি হুজুর হওয়ার পাশাপাশি বাংলাদেশের নিবন্ধিত একটি সংগঠনের পরিচয়, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব হুজুর আমাদের আলোচনা করবেন, চলে যাবেন। আমরা চাই আমাদের টাঙ্গাইলবাসী হুজুর এই আদালতে আজীবন পক্ষে লালন করবে। আপনার প্রস্তুত? আমাদের আজকের অনুষ্ঠানে সমাবেশ চতুর্পাশে বিশেষভাবে আমাদের ভাগ আছে ৯৯ এবং ৩০ প্রকাশন স্থল আছে। ওখানে আমাদের সংগঠনে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, আল্লামা মামুনুল হক জামাত বারকাতুহুম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সদস্য ফরম পাওয়া যাচ্ছে। আমরা জানি আপনাদের অনেকে সকলে এই রায় কায়েমের জন্য খুদার জমিনে খোদাকে প্রতিষ্ঠিত করার জন্য আগ্রহী আছে, তো সেটা এই মেনে হবে না। আমরা চাই আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস
এবং ছাত্র মজলিসের পতাকা রয়েছে আল্লাহ মাহমুদ হকের হাতে শক্তিশালী করে আগামী দিনে রাষ্ট্রের সর্বোচ্চ হিসেবে আল্লাহ মাহমুদ হক আমরা নিতে চাই। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমরা আপনারা জানেন নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশের আজকে সভাপতির আসন গ্রহণ করার কথা ছিল আমাদের টাঙ্গাইলের মুরব্বী, আমাদের সকলের মুরব্বী রাজশাহী জেলার মাওলানা আব্দুল আজিজ দামাত বারকাতুহু হুজুর বয়সের কারণে বার্ধক্যের কারণে অসুস্থতার কারণে আসতে পারেন। হুজুরের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করবেন হুজুরের প্রতিনিধি মুফতি আব্দুর রহমান দামাত বারকাতুহু। আজকের এই টাঙ্গাইল জেলা খেলাফত মজলিস আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতিত্বের আসন গ্রহণ করার কথা ছিল যারা তিনি আমাদের সকলের মধ্যে অসুস্থ। তো হুজুরের এই বক্তব্যটা লিখিত বক্তব্য পাঠ করার সাথে আজকে আমাদের প্রধান মেহমান আমাদের বাংলাদেশের প্রাণ পুরুষ তিনি বক্তব্য দিবেন। তার আগে এই শ্রেণী উপস্থিত আছে আমাদের টাঙ্গাইল জেলা জামাত ইসলামের আমির, উনি বক্তব্য দেওয়ার সময় জেলা বিএনপির আছেন এডভোকেট ফরহাদ ইকবাল ভাই, উনি আপনাদের আজকের এই মজলিসের সভাপতি লিখিত বক্তব্য শোনানো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের দায়িত্বশীল নেতাকর্মী ভাইরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সর্বস্তরের ছাত্র সমাজ, আলেম ওলামা ও তৌহিদ জনতার হাজার ও ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, ইসলাম বিরোধী এক অপশক্তির হাত থেকে মুক্তি পেয়েছি। তবে এখানে আমাদের কাজ ও দায়িত্ব শেষ নয়। আমাদের চূড়ান্ত লক্ষ্য হল সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আমাদের চূড়ান্ত লক্ষ্য হল সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, সর্বস্তরে ন্যায় ও ইনসাফ কায়েম করা। বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মজলুম নেতা হযরত আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন দুর্বার দিকে এগিয়ে চলছে। শহর থেকে গ্রামে পাড়া মহল্লায় প্রতিটি অঞ্চলে খেলাফতের আওয়াজ উচ্চারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি দিন বিজয়ের এই কাজের ভরপুর সফলতা কামনা করি। আজকের এই সমাবেশ বাস্তবায়নে যারা শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, অর্থ সময় দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবার কল্যাণ কামনা করি। প্রশাসন ও সাংবাদিক ভাইদের কৃতজ্ঞতা জানাই। পরিশেষে সবাইকে খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতি মাওলানা আব্দুল আজিজ, সভাপতি টাঙ্গাইল জেলা কর্মকর্তা পরিষদ। প্রিয় ছাত্র বন্ধুরা, আমাদের আজকের সমাবেশে এসে উপস্থিত হয়েছেন, আমাকে ধন্যবাদ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা, দায়িত্বশীলরা। সময়ের স্বল্পতার কারণে আমরা তাদের সময় দিলে আবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমরা যারা এখানে এসেছেন সমাবেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ করা যাচ্ছে। প্রিয় ছাত্র বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফল যোদ্ধা আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বাংলা নাগরিকের মানুষের বিরোধী স্পন্দন, মজলুম জনতা গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব আল্লামা মামুনুল হক এই পর্যায়ে বক্তব্য রাখবেন মজলুম জনতা আল্লামা মামুনুল হক।
ফোনটা একটু উপরে রাখেন, ফোনটা উপরে রাখেন। হ্যাঁ মাঝখানে বলতে দিন ভালো। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত টাঙ্গাইল জেলার শীর্ষ ওলামায়ে কেরাম, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন থানা পর্যায় থেকে সমবেত নেতা কর্মী দায়িত্বশীল ভাইয়েরা, সর্বস্তরের তৌহিদি আমরা টাঙ্গাইল জেলাবাসী। সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি সেই সকল শহীদদেরকে স্মরণ করছি 2009 সালে যারা প্রাণ দিয়েছিলেন, 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালে রাতের অন্ধকারে তাহাজ্জুদরত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক আল্লাহর পয়গম্বরের আশিক উম্মতকে যারা হত্যা করেছিল, তাদের সেই ফ্যাসিবাদী আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের নেতা কর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে। বরণ করতে সেই সকল শহীদদেরকে যারা আল্লামা দেওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে কল্পিত নাটক সাজানো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর হাজারো জনতা, লাখো জনতা রাজপথে নেমে আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল। সবাই নবী প্রাণ করে জনতাকে পালন করতে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে যখন বাংলাদেশে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী মুসলমানদের রক্তের সাথে উপহাস করার আয়োজন করেছিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতের প্রায় 25 থেকে 30 জন নেতা কর্মী নির্মমভাবে হত্যা করেছিল। 2024 সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে এখন উনি প্রত্যক্ষ করেছে এক নির্যাতনের ঘটনা। পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনি ভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযোগ্য চালানো যায় আজকের 21শ শতাব্দীতে এসে, যা কল্পনা করা কঠিন। এই জন্য আমি বলে থাকি, বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম, এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয়। এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলমতি ছাত্ররা, নির্মমতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। 3 বছরের শিশু সন্তান রেখাই পায়নি, আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত খুন করেছে, যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না। এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ। সেই সকল শহীদদের জন্য রুহের মাগফিরাত কামনা করি। আর নাম না জানা, পরিচয় না জানা, খুনের শিকার গত 15 বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ, বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম রাত কাটায়, পথের বাড়িতে থাকে। ওই বুঝি মায়ের শোনা কথাবার্তা করে ফিরে আসবে,
এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল, মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায়, তার সন্তানের লাশ পর্যন্ত সন্ধান পাওয়া যায় কিনা। এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র। এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি। এই বাংলাদেশ থেকে আমরা শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন। আমাদের আমরা মা রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে। আমরা যদি সাময়িক বিজয়ের ভিত্তিতে আমরা যদি তৃপ্তির ভেতর যদি এই বিজয় যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে। পরাজিত শক্তি বসে নেই, পতিত সৈন্যতা আবার বাংলাদেশের মানুষের মুখের উপর সফল করার জন্য অপেক্ষার প্রহর তুলছে। আমরা অভিজ্ঞতা স্মরণ করতে চাই, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমার এই বাংলাদেশ 55,000 বর্গ মাইলের জনপদ, এখন যে জনপদের নাম বাংলাদেশ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা। এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যের বিভিন্ন নামের ইতিহাস পাঠিয়ে আজকে আমরা এই সোনার বাংলাদেশ উপহার দিয়েছি। এই বাংলাদেশ থেকে আমাদেরকে তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে 300 বছর ব্রিটিশদের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল। আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানিকারীরা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল, সেই আধিপত্যবাদী দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এরপর 1947 সাল থেকে 1971 সাল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে। আমরা ওদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না, বাঙালি তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষ্কার করে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে, এই জমির মধ্যে আমাদের কোনো প্রভু নাই। বলতে চাই, আমাদের একজনই এক প্রভু মানুষের উপর তিনি থাকেন, এই জমিনে আমাদের কোন প্রভু নাই। বন্ধু থাকতে পারে, এই জমিনের কোন মানুষ যদি আমাদের উপর প্রভুত্ব করার চেষ্টা করে তার জগৎ উপরে দেব। আমরা মাতৃ জাতি লড়াই করে অধিকার অর্জন করে আমরা অভ্যস্ত। আমরা লড়াই করে সংগ্রাম করে স্বাধিকার অর্জন করেছি, কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলে বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তায় করা হয়েছে। 1971 সালে ইনশাআল্লাহ করেছি সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে। যারা ক্ষমতায় এসেছিল 71-এর 16 ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্নয়ন শুরু, আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো। সেই চেতনার নাম হলো 72-এর চেতনা। সেই চেতনার নাম হলো 72-এর চেতনা। বাংলাদেশের মানুষের গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধান তৈরি করে 15 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে। আর সময় এসেছে কথা বলা। আমরা বলতে চাই, এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত। কাজে 71-এর বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল,
2024 সালের আগস্ট বিপ্লবের পর যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে, এই দ্বিতীয় স্বাধীনতার পর আমরা আবার সেই পরাজিত শক্তি পেছন ধাক্কা দিয়ে আমাদের পিঠে চুরিকাঘাত করবার চেষ্টা করছে। আমরা শান্তির জয়গান গাইছি, আমরা সম্প্রীতির কথা বলছি, আমরা ক্ষমার কথা বলছি, অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদী দলীয় স্বৈরাচারী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে। আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি। আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী ছিলেন, আন্দোলন করেছেন, 15 বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই, কোনদিন ধান খেতে, কোনদিন জঙ্গলে, কোনদিন নৌকায়, কোনদিন মাছ খেলে জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে। যতটুকু সময় শহরে থেকেছেন, কোর্টের বারান্দায় আর হাসপাতালের পিছনে চুলতে চুলেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে 15 বছর। আমরা এক স্বৈরাচারী, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারী জাতাকল থেকে আপনারা মুক্ত করেছেন। আমাদের সংগ্রাম আরো বাকি আছে। ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপদ নই। সীমান্তের অপর প্রান্ত থেকে আবার এখন সরকার পাঠান চক্করে হামলা করতেছেন। আবার যেখানে আছে ভালো আছে, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের খবরে পড়লে কত ধানে কত চাল হবে আপনারা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সেই কথা তিনি ভুলে গেছেন। তিনি সাদা মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মারা নাই, সেই পরিমাণ মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোন ব্যবস্থা নাই, সব ধরনের শুধু 15ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15ই আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তারাই হন নাই, তাদের পক্ষের যেমন দাম আছে, ওই 30,000 মায়ের নাই, যাদের সন্তানদেরকে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনারা হত্যা করেছিল। শিক্ষকদের জীবনে কোনো ছিল না। যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। 15ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনা এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই। দেখেন না, কথা কথা বলতো বিদ্যুৎ দিয়েছি, বেশি কথা বলে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে রাখো। মোবাইল ফোন দিয়েছে কে? উনি মোবাইল ফোন দিয়েছেন, উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশের জনগণকে উনি মোবাইল দেন। এই যে ওনার ভাবখানা, পদ্মা সেতু মনে হয় যে ওনার 50,000 টাকা দিয়ে উনি বানিয়ে দিয়েছে। এই অবস্থা করতেন, এই অবস্থা করে তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল, বেশি মারামারি করবা, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিব। এটা রাজনীতি।
এই জন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে বিরোধ করেন। সেখানে তাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়া হয়, তিনি মুসকি মুসকি হাসেন। বাংলাদেশের মানুষ সেদিন বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতা লস্করে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, কিন্তু আপনার মুখ্যমন্ত্রী রেখে চাই না। এই ছিল শেখ হাসিনার প্রতিশোধ রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। 2024 সালে ছাত্র বিভাজনের রাজনীতি নির্বাচন হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হয়েছিল। ঐক্যই ছিল বাংলাদেশের আগমন বিপ্লবের শক্তি। ঐক্যের মাধ্যমে দেশের মানুষ বেশিরভাগকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে। এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, বিএনপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম আমরা কেউ দেশে নিরাপদে রাখতে পারবো না। কারণ শেখ হাসিনা শুধু একা নয়, তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায় না, বাংলাদেশের বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে তারা দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো, গতকাল মেহবুবাগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে 24 ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় করানো হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করবার জন্য যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে যদি আমরা পথ চলতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না। এই বাংলাদেশের শক্তিটা হল ঐক্যের শক্তি। এই বাংলাদেশের শক্তিটা হল সম্প্রীতির শক্তি। এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলার শহর রাজপথের চিত্র। আমাদের ছেলেরা সংগ্রাম করছে, মিছিল করছে, স্লোগান তুলছে, নামাজের রক্ত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে একজন কলেজ স্কুলের ছাত্র আল্লাহু আকবার আযানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজের ইমামতি করছে, তার ভিতরে সারিবদ্ধ হয়ে সহস্র আমাদের ছাত্ররা তারা কাতারবদ্ধ হয়ে নামাজের আগে সেই পিচ খোলা রাজপথে নামাজ পড়িয়ে আমরা করে চেষ্টা দিয়ে বলেছে। আর এরপরে নামাজের পরে করে পরিবারের হাত উত্তোলন করে চোখে অশ্রু ছেড়ে আমরা সাহায্য কামনা করেছে। এরপরে 5 আগস্ট সফল হয়েছে। তাতে মনে রাখতে হবে, এই আগস্ট বিপ্লব ইসলামের মনে হয়েছে। এই আগস্ট বিপ্লব আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে হয়েছে। আল্লাহু আকবারের আওয়াজ এবং ধ্বনি উচ্চারণ করে হয়েছে। সুতরাং এই চেতনা, এই প্রেরণা এবং শিষ্যের ধরে রাখতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নজির কায়েম করে চলেছি, এটাকে অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে, আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল, একটা শক্তি ছিল শেখ হাসিনা পালিত শক্তি, হাতুড়ি লীগ, হেলমেট লীগ। রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কান্নাকিনি হয়ে চলন মারত, দিনের আলোতে আবার তারাই কোথা হয়ে থাকতে আসতো। এই নাটক করেছে আওয়ামী লীগ। এই নাটকের ভাষা করা খুশি ওরা এখন বাংলাদেশের দৃশ্য মনে নাই, এই জন্য এখন নাটক নাই। এখন বাংলাদেশের সংখ্যালঘু ভাব আছেন, তাদের মন্দির গির্জা করা আর হামলা হয় না। হিন্দু ধর্মাবলম্বীদের কোন প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘরগুলোতে কেউ আক্রমণ চালায় না, কারণ আক্রমণকারী আওয়ামী লীগরা এখন পাড়ায় আছে। ওরা যদি আবার ঢুকতে পারে শুরু করবে সংখ্যালঘুদেরকে দিয়ে, সংখ্যালঘুদের বাড়ি ঘর চালাবে, তাদের হিন্দুদের মূর্তি, তাদের মন্দিরের মূর্তি ভাঙবে,
এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে। সুতরাং হুঁশিয়ার, সতর্ক, সরকার থাকতে হবে। আমি এই মুনাফিক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে। মুসলিম জাতিসত্তা এদেশের 90% মুসলমানদের চেতনা, তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে যে আপনি শ্রদ্ধা না জানাতে পারেন, এদেশে কোনদিনও সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থা ভাব রাখা যাবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করে হুঁশিয়ার, হুঁশিয়ার। আল্লাহ নবী ইসলামের হেফাজতের জন্য আমরা সফলতার আমাদের রক্ত দিয়েছি, আবার আমরা যে কোনো সময় সফলতার যেতে প্রস্তুত। এই বিষয়ে আপোষ করার কোনো কিন্তু সুযোগ নাই। কাজেই সম্প্রীতির সকল জায়গাগুলোকে সম্মিলিতভাবে আমরা সংরক্ষণ করবো ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সম্প্রীতি বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন এক বাংলাদেশ। আখেরি পয়গাম, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে হলে, ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনদিন পাওয়া সম্ভব হবে না। সেজন্য প্রয়োজন আল্লাহ জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের বেশি আহ্বান জানাচ্ছে, আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহ জমিনে আল্লাহ দেওয়া যে ব্যবস্থা, হাজার বছর ধরে এই জনগণের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ খেলাফত ভিত্তিক একটি ইনসাফ রাষ্ট্র কায়েম করতে চাই। আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনের পতাকা ধরে আপনারা সামিল হন। আমাদের সংগ্রাম চলছে, চলবে দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য। আমাদের এই অবিরত সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। সকলকে আবার আজকের এই সমাবেশে কষ্ট করে যোগদান করে দীর্ঘ সময় অপেক্ষা প্রভাব করার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।